বলো। আসসালামু আলাইকুম, আমার নাম উম্মামা তাসনিম, আমি সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এসেছি। ফিউচার আর্থ প্রোটেকশন ভবিষ্যৎ পৃথিবী সুরক্ষা ব্যবস্থা। আমরা আপনাদের সামনে এমন একটি প্রজেক্ট নিয়ে হাজির হয়েছি যেটি কেবল আমাদের দৈনন্দিন জীবন না, ভবিষ্যৎ কাজেও আমাদের কাজে লাগবে। স্যার, আমাদের এই প্রজেক্টটি মেইনলি চারটি ভাগে বিভক্ত। এক হচ্ছে ভূমিকম্প সতর্কতা, 2 স্মার্ট ডাস্টবিন, 3 অতিরিক্ত কার্বন নিঃসরণ রোধ, এবং সর্বশেষটি হচ্ছে বন্যা সতর্কতা। প্রথমে আমরা বর্ণনা করব আমাদের আধুনিক ডাস্টবিন বা আধুনিক আবর্জনা পাত্র। আমাদের আধুনিক আবর্জনা পাত্রটি প্লাস্টিক এবং অর্গানিক জিনিসগুলোকে আলাদা। প্লাস্টিককে এটি মোশন সেন্সর দ্বারা ডিটেক্ট করে এবং করে কম্পিউটার কিভাবে সে প্লাস্টিক এবং অর্গানিককে আলাদা করবে। যখন এখানে প্লাস্টিক দেওয়া হয় তখন এটি ডিটেক্ট করার পর এটি প্লাস্টিককে এক পাশে এবং অর্গানিককে আরেক পাশে দেয়। স্যার, এটা কি দেখাবো প্র্যাকটিক্যাল? ওয়েট, লাইক থেকে সাথে এখানে গ্লাস অফ তখন পড়ে যাবে। অর্থাৎ কি আমাদের যে অর্গানিক এবং প্লাস্টিককে আলাদা করে দিন। আমরা প্লাস্টিককে বিভিন্নভাবে ব্যবহার করতে পারি, রিসাইকেল করতে পারি এবং অর্গানিক দিয়ে আমরা ছাড়ও বানাইতে পারি। আমাদের দ্বিতীয় প্রজেক্টটি হচ্ছে কার্বন অতিরিক্ত কার্বন ডাইঅক্সাইডের মতো বিভিন্ন বিষাক্ত গ্যাস থাকে যার মাধ্যমে বায়ু দূষিত হয়। এর মাধ্যমে আমরা অতিরিক্ত কার্বন দণ্ডের মাধ্যমে জারণ বিজারণ প্রক্রিয়ার মাধ্যমে আলাদা করে রাখতে পারি এবং এই কার্বন পরবর্তী ব্যবহারের জন্য পরবর্তী এখান থেকে যে বায়ুটা বের হয়েছে। তার মধ্যে হচ্ছে বন্যা সতর্কতা। পৃথিবীতে অতিরিক্ত গ্রিনহাউস গ্যাস বলে যাচ্ছে। উচ্চতা যেমন বৃদ্ধি পাচ্ছে তেমনই সেগুলির সাথে সাথে আমাদের নদী নালাগুলো এর ফলে যখন অল্প বৃষ্টি হয় তখন উপকূলীয় এলাকার মানুষগুলো বন্যায় প্রভাবিত হয়। এর ফলে তাদের জানমালের এবং তার অর্থনৈতিক ভাবে ক্ষতি হয় এবং জানমালের অনেক ক্ষতি হয়। আমাদের এই সেন্সরটি এমন ভাবে আমরা ডিজাইন করেছি যেন পানি যখন তার বিপদ সীমার অতিক্রম করবে তখন আমাদের এই সেন্সরটি একটি আওয়াজ দিবে এবং আলো জ্বলে উঠবে। আলো জ্বলার ফলে দূরবর্তী এলাকার যে মানুষগুলো রয়েছে তারা আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিতে পারবে এবং জানমালের ক্ষতি কম হবে। যখন ভূমিকম্প হয় তখন ইনফ্রাওয়েভ সৃষ্টি করে। এই ইনফ্রাওয়েভটি সাধারণত মানুষ শুনতে পায় না, কিছু কিছু প্রাণী শুনতে পেলেও পায় কিন্তু মানুষ শুনতে পায় না। ইনফ্রাওয়েভকে আমরা এই যন্ত্রের মাধ্যমে ক্যাপচার করব। এই যন্ত্রটি যখন একটু ইনফ্রাওয়েভ কাজ করবে তখন এটি পেন্ডুলামটি ঘুরবে এবং এটি শব্দ করে আমাদের সতর্ক করে দিবে। এই দণ্ডটি আমরা মাটির 3 থেকে 4 কিলোমিটার নিচে দেবো এবং এটি একটি ট্যাক্সি মেটালের হতে হবে, যার ফলে এর মাধ্যমে ইনফ্রাওয়েভটি ক্যাপচার করা যাবে এবং সতর্ক করে দিতে হবে। এটি প্রায় 3 থেকে 4 সেকেন্ড আগে, ভূমিকম্প হওয়ার 3 থেকে 4 সেকেন্ড আগে আমাদের সতর্ক করবে, যা জীবন বাঁচানোর জন্য অনেকটা কার্যকর। আজকে এখানে এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিল করতে আয়োজিত। আজকে এখানে উপস্থিত বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিরা এবং বিভিন্ন আজকে আমি আমার পক্ষ থেকে আজকের উপস্থাপন লাইটিং কন্ডাক্টর। আমরা দেখতে পারি যে আমাদের পাশে বাড়ি যে অপরজনা থাকে, থাকে যেগুলো আমরা বাসায় থেকে ফেলে দিই, কিন্তু যেগুলো আমাদের কমানোর জন্য এগুলো পোড়াই, কিন্তু এখানে আমাদের নির্গত হয় যা আমাদের পরিবেশের ক্ষতি করে। এখান থেকে যে তালা ধোঁয়াটা নির্গত হয়, কিন্তু আমরা যদি ওই জিনিসটার কাজে লাগা আমাদের একটা ভালো দিকে কাজ করতে পারি তাহলে আমাদের পরিবেশের জন্য অনেক উপকার হবে। বর্তমান সময় বাংলাদেশে দেখতে পাচ্ছি যে বিদ্যুতের সমস্যাটা অনেক বেশি, যেখানে দেখা যাচ্ছে বাংলাদেশ পর্যাপ্ত পরিমাণ বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে না, যার কারণে শিক্ষার্থীরা রাতে পড়াশোনা করতে পারছে না, হাসপাতাল বিভিন্ন অপারেশন কিন্তু ঠিক মতো হচ্ছে না।
আবার এই বিদ্যুতের কারণে বিভিন্ন আবার কাজকর্মে কিন্তু ব্যাঘাত হচ্ছে। কিন্তু আমরা যদি এই আবর্জনাকে কাজে লাগিয়ে আমাদের প্রকৃতির মাধ্যমে যদি কাজে লাগাই, দেখুন আমরা প্রথমে এখানে আবর্জনাটা স্টোর করে এখানে যখন আমরা আবর্জনা পোড়াবো, এখানে আমাদের মানে বিদ্যুৎ উৎপন্ন হবে, এখানে আমরা লাইট চালাতে পারবো। এখানে যেহেতু জাস্ট প্রজেক্ট, সেই জন্য আমরা অল্প পরিমাণ বিদ্যুৎ পাবো, যেটা এত পরিমাণে আগুন জ্বালানো সম্ভব নয়। এখানে যে তাপটা উৎপন্ন হবে, এই তাপ শক্তি বিদ্যুৎ শক্তি এগুলো কম হবে, যার মাধ্যমে আমরা এই বিদ্যুৎটাকে অন্য পরিসরে কাজে লাগাতে পারি। এবার এখানে যে আমাদের আপনারা বলতে পারেন যে এখানে তো বিভিন্ন কালো ধোঁয়া এবং ধোঁয়া সৃষ্টি হতে পারে, যেটা পরিবেশ ক্ষতি করতে পারে। এখানে যে ধোঁয়াটা আছে, এখানে একটা ফ্যান সিস্টেম করছে, ফ্যানের মাধ্যমে এটা এই বক্সে ঢুকবে। এখানে হচ্ছে কার্বন অবজারভার, এখানে যে ধোঁয়ার সাথে বিভিন্ন কার্বন এবং বিভিন্ন অক্সাইডের অণুগুলো থাকে, এগুলো এখানে পরিষ্কার করে স্টোর হবে। এবং যে ক্লিন এয়ারটা আছে, ক্লিন যেটা পরিবেশে ছড়িয়ে পড়ে, কিন্তু এটা পরিবেশের কোনো ক্ষতি করবে না। পরবর্তীতে আমরা চাই এখানে যে ছাই উৎপন্ন হবে, এখানে আমরা বিভিন্ন ট্রেডিং এর কাজে লাগাতে পারি, এবার আমাদের বিভিন্ন কনস্ট্রাকশনের কাজে লাগাতে পারি। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের আরেকটা মডেল আছে, এটা হচ্ছে ইলেকট্রিক কন্ডাক্টর। মানে আমরা দেখতে পাচ্ছেন বর্তমান সময় যে বাংলাদেশের মধ্যে বজ্রপাতের কারণে অনেক ক্ষয়ক্ষতি হচ্ছে, বিভিন্ন বিল্ডিং নষ্ট হচ্ছে, মানুষ মারা যাচ্ছে। মানে এখানে হচ্ছে বজ্রপাতের কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। এখানে দেখতে পাচ্ছেন আমাদের দেখানোর চেষ্টা করছি যে এখানে বজ্রপাতের কারণে দেখতে পাচ্ছেন একটা বিল্ডিং ভেঙে গিয়েছে। মানে এখানে বিল্ডিং এ থাকা অবস্থায় অনেক মানুষের ক্ষয়ক্ষতি হচ্ছে, মৃত্যু হতে পারে ইত্যাদি। অনেক বৈদ্যুতিক অনেক ক্ষতির কারণে অনেকে বৈদ্যুতিক শকে মারাও যেতে পারে। কিন্তু এখানে দেখতে পাচ্ছেন আমরা এখানে বজ্রপাতের একটা ব্যবস্থা করেছি। দুইটা বিল্ডিং এর থাকার কারণে এখানে একটা মানে এটা হচ্ছে একটা ধাতব দণ্ড বা তামার দণ্ড দেখানোর চেষ্টা করছি। এখানে যে বজ্রটা আসবে, কিছু অংশ দেওয়া আছে, তাহলে বজ্রটাকে আকর্ষণ করে এখানে টানবে। এখানে একটা তামার দণ্ড যে আছে, এটাকে এখান থেকে যে এটা ভূমিতে চলে যাবে, তার কারণে আমাদের কিন্তু এখানে কোনো ক্ষতি হবে না। কারণ আমরা জানি বিদ্যুৎ সবসময় সহজ এবং মানে বাধা মিত্রে বসায়। এখানে যে ধাতব দ্বন্দ্ব এবং তামার ব্যবহার করেছে, এটা আমাদের মানে বিদ্যুৎটাকে চলে যেতে খুব সহজে সাহায্য করবে। এতে করে আমাদের বিল্ডিং এর কোনো ক্ষতি হবে না, আর মানুষের কোনো ক্ষতি হবে না। আমরা চাচ্ছি যে এটা আমাদের যে প্রজেক্ট আছে, এটা গণ হিসেবে নিয়ে যেতে চাই, যাতে ভবিষ্যতে আমাদের এই বজ্র নিরোধক কাজ করে এবং আমরা যে বিদ্যুৎ উৎপাদন করতে পারি। যেহেতু আমাদের এখন ঘরে ঘরে বিদ্যুতের খুব অভাব, যার কারণে আমরা বিদ্যুৎ উৎপাদনের মাধ্যমে আমাদের বর্তমানে যে বিদ্যুতের চাহিদা আছে অংশে কমাতে পারি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি সুলতান হাই স্কুল কলেজের একজন ছাত্র। আমরা একটি প্রকল্প তৈরি করে এনেছি। এই প্রকল্পটি হচ্ছে ওয়াটার ব্লেডের সাহায্যে জেনারেটর ঘোরানো পদ্ধতি। এই পদ্ধতিতে আমরা এই ওয়াটার হুইলটার মাধ্যমে জেনারেটরটা একটু জড়িয়ে বিদ্যুৎ উৎপন্ন করতে চলছে। আমাদের প্রথম লক্ষ্যটি হচ্ছে পানির প্রবাহকে ব্যবহার করে বিদ্যুৎ উৎপন্ন করা। বর্তমানে বিদ্যুতের চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে, সেই অনুযায়ী আমাদের জীবাশ্ম জ্বালানির পরিমাণ খুবই কম। আমাদের এই ক্ষেত্রে জীবাশ্ম জ্বালানি ব্যবহার কমিয়ে নবায়নযোগ্য শক্তি ব্যবহার বাড়াতে হবে। এই জন্য আমরা এই জিনিস তৈরি করেছি। এক্ষেত্রে একটি ওয়াটার ব্লেড বা জল চাকা ব্যবহার করুন। এই জল চাকাকে ঘোরায় এবং ঘোরানোর ফলে এই ঘূর্ণন শক্তিটি মোটরে এসে রূপান্তরিত শক্তি হয়ে এই বাল্বটিকে চালাতে পারে। এটি সামান্য একটি মডেল, তাই এত একটি শক্তি উপস্থাপন করা যেতে পারে। যদি আমরা এটিকে বিভিন্ন ঝর্ণা বা কোনো খাল বিলে পানি দিয়ে এটিকে টেস্ট করি, তাহলে আমরা প্রচুর পরিমাণ বিদ্যুৎ পেতে পারি এবং এর মাধ্যমে বাংলাদেশে অনেক কিছু সাহায্য করতে পারি। আমরা স্কুল ছাত্রের পদে হই, আমাদের মধ্যে স্কুলের সম শিক্ষার্থীরা দাঁড়িয়ে আসসালামু আলাইকুম। আমরা এসেছি হাতখোলা উচ্চ বিদ্যালয় ও কলেজ। আমরা যে প্রজেক্টটি তৈরি করেছি এর নাম হচ্ছে জীবন্ত নগরী বা রেনকোট লাইট টু সিটি। এখানে প্লাস্টিক রিসাইকেল কেন্দ্র এবং এর পাশে রয়েছে একটি জৈব রাসায়নিক জৈব সার তৈরির কারখানা। এবং এখানে দেখেছি আমরা একটি বিদ্যালয়। দেখা যায় যে অধিকাংশ বড় বড় বিদ্যালয়ের ছাত্রদের ফাঁকা থেকে যায়। আমরা যদি এই বিদ্যালয়ের ছাত্রগুলোকে কৃষিকাজে ব্যবহার করতে পারি, তাহলে আমাদের কৃষিকাজের উৎপাদন যেমন বাড়বে, তেমনি আমাদের শাকসবজি এবং ফল ফুলের চাহিদা কমবে। এর পাশে আমরা রেখেছি একটি খেলার মাঠ, যেখানে এলাকার আশেপাশে ছেলেমেয়েরা এসে খেলাধুলা করতে পারবে এবং বন্ধের সময়ও এটা খোলা থাকবে এবং বাচ্চারা খেলাধুলা করতে পারবে। এখানে রেখেছি আমরা স্যানিটারি গেট, যেটা শুধু করোনা নয়, যে কোনো রোগ জীবাণু থেকে মানুষকে রক্ষা করবে। এবং প্রত্যেকটি বড় বড় প্রতিষ্ঠান এবং শিল্প কারখানার কাছে একটি স্যানিটারি গেট থাকা বাঞ্ছনীয়। এখানে রয়েছে একটি পুকুর, প্রত্যেকটি এলাকার জন্য একটি পুকুর বাঞ্ছনীয়।
কারণ বৃষ্টির পানি যেমন ভূগর্ভস্থের পানির লেয়ারটাকে স্বাভাবিক করে, তেমনই একটি পুকুর কোনো একটি এলাকায় থাকলে এর চারপাশের পশু পাখিরা এখানে এসে পানি পান করতে পারে। মূল কথা হচ্ছে একটি পুকুর যে এলাকায় থাকবে ওই এলাকার বাস্তুতন্ত্রটাই পুরো চেঞ্জ হয়ে যাবে। এখানে রয়েছে একটি যার পাশে আমরা বৃষ্টির পানি সংরক্ষণ করতে পারবো। যখন বৃষ্টি হবে তখন সেন্সরের মাধ্যমে আমরা সংকেত পাবো এবং বৃষ্টি শুরু হওয়ার 5 মিনিট পর থেকে আমরা এর ঢাকনাটি এমনিতেই খুলে যাবে। এখানে আমরা বৃষ্টির পানি সংরক্ষণ করবো। এই পানি আমরা বিভিন্ন কাজে ব্যবহার করতে পারি, যেমন গাড়ি পরিষ্কার করা, খাওয়া থেকে বিভিন্ন ফিল্টারিং এর মাধ্যমে আমরা সেটা খেতেও পারি। এখানে রয়েছে এটাকে এখন এমন একটা সমস্যা হয়ে গেছে যে বর্তমানে টাইগার সংকুলন না হওয়ার কারণে গাড়ি ধূমপানের একটা বিলাসিতার কারণ হয়ে দাঁড়িয়ে আমরা এখানে উন্নত কৃষির ব্যবস্থা করেছি এবং তার পাশে একটি ট্যাঙ্কি ট্যাঙ্ক। এখানে আমরা চাইলে মাছের চাষ করতে পারি। এখানে আমরা যে মাছ চাষ করব, মাছ যে অ্যামোনিয়া ত্যাগ করবে সেটা যেমন উদ্ভিদ গ্রহণ করতে পারবে, তেমনি উদ্ভিদের বিভিন্ন বর্জ্য পদার্থ মাছ গ্রহণ করতে পারবে। আমরা মাছ যে বর্জ্য পদার্থ গুলো গ্রহণ অ্যামোনিয়া ত্যাগ করবে এটাই পাইপের মাধ্যমে উদ্ভিদ গুলাকে যাবে এবং পুষ্টি উপাদান গুলো উদ্ভিদ গ্রহণ করতে পারবে। আমরা চাইলে মাছের জন্য অতিরিক্ত ফিডও দিতে পারবো। এখানে রয়েছে কৃষি বিদ্যুৎ। কৃষি বিদ্যুৎ তাহলে কেন প্রয়োজন? কৃষিবিদ্যুৎটা প্রয়োজন বর্তমানে এমন সূর্যতাপ প্রয়োগ হচ্ছে, যার তাপের কারণে এই ধানগুলো বৃদ্ধি হচ্ছে আর বৃদ্ধির ব্যাঘাত ঘটছে। তাই যে আমরা অর্ধেক জমির মধ্যে সৌর প্যানেল ব্যবহার করি, সৌর প্যানেলের মাধ্যমে বিদ্যুৎ উৎপন্ন হবে এবং বিদ্যুৎ উৎপন্ন করে আমরা এলাকার চারপাশে বিদ্যুৎ সাপ্লাই দিতে পারবো এবং এটা ইজিলি 2 থেকে 4 বছর পর্যন্ত আমাদেরকে সাপ্লাই দিবে। এখানে আমরা প্রত্যেকটা জিনিসের কাছে 2টি ডাস্টবিন রেখেছি, একটি হচ্ছে পচনশীল দ্রব্য এবং অপচনশীল দ্রব্য। অপচনশীল দ্রব্যগুলো মূলত প্লাস্টিক এবং কাঁচ। এগুলাকে আমরা প্লাস্টিক রিসাইকেল কারখানাতে নিয়ে এসে দীর্ঘস্থায়ী ভাবে রিসাইকেল করবো এবং এমন ভাবে রিসাইকেল করবো যাতে 2 থেকে 3 বছর এগুলো অনায়াসে ব্যবহার করা যায়। প্লাস্টিক এমন একটা জিনিস যেটা যেখানে পড়বে ওইখানে আর গাছ জন্মাবে না। প্লাস্টিক যদি বৃষ্টির পানির সাথে পানিতে মিশে যায় তাহলে এগুলো মাইক্রোপ্লাস্টে পরিণত হবে। এই মাইক্রোপ্লাস্ট মাছ খাদ্য হিসাবে গ্রহণ করবে। এই মাছগুলাই তো আমাদের বাচ্চারা খাচ্ছে, তাহলে কি হলো? ঘুরে ফিরে প্লাস্টিক গুলো তো আমাদের কাছে আসছে, তাহলে ঘুরে ফিরে তো মানসিক প্লাস্টিক খাচ্ছে এবং অসুস্থ হয়ে যাচ্ছে। এবং এখানে আমরা রেখেছি বর্তমানে দেখা যাচ্ছে যে দেশে বিদ্যুতের সংকটটা অনেক বেড়ে গেছে। আমাদের রাস্তার চারপাশে অধিকাংশ জায়গায় ফাঁকা থেকে যায়। আমরা যদি এই রাস্তাগুলোতে রাস্তাগুলো সোলার রোডে পরিণত করতে পারি তাহলে এখান থেকে প্রচুর বিদ্যুৎ উৎপাদন হবে। রাস্তা তৈরি করার মূল উপাদান হচ্ছে পিচ, যেগুলো হচ্ছে হাইড্রোকার্বন। এই হাইড্রোকার্বন থেকে কার্বন নিঃসরণ হয়ে বায়ু দূষিত হয়। আমরা যদি এখানে সোলার রোড ব্যবহার করতে পারি তাহলে এখানে আমাদের দেশের বিদ্যুতের চাহিদা যেমন পূরণ হবে, বাহিরের দেশের প্রতি আমাদের নির্ভরশীলতাও কমে যাবে। তারপরে আমাদের আরেকটা অর্থ হচ্ছে তৃষ্ণার্ত রাখা। এটি মূলত আমরা ব্যবহার করব ফুটপাত। দেখা যায় যে মানুষ ভাবে আমি যখন ময়লা ফেলতেছি এটা ড্রেন দিয়ে চলে যাচ্ছে, কিন্তু এটা ড্রেন দিয়ে যাচ্ছে না, উল্টায় ওই ময়লাগুলা ফেলার কারণে পানি আটকে যাচ্ছে। যখন আমরা এই তৃষ্ণার্ত রাস্তাটা ব্যবহার করবো দেখা যায় অল্প একটু বৃষ্টি হলে জলবদ্ধতার সৃষ্টি হয়ে যায় পানির কারণে। তখন এটা দেওয়া হলে আমরা যদি এই তৃষ্ণার্ত রাস্তাটা ব্যবহার করি তাহলে পানি এটা দিয়ে সহজেই চলে যেতে পারবে এবং মানুষ যখন এটাতে ময়লা ফেলতে পারবে না, ময়লা ফেলতে ফেলতে ময়লা স্তূপ হয়ে যাবে, মানুষ দেখবে যে আমরা ময়লা ফেলতেছি তবে এটা যাচ্ছে না, তখন মানুষ বাথরুমে ডাস্টবিন ব্যবহার আসসালামু আলাইকুম স্যার। আমরা আমাদের যে বানিয়েছি সেটার নাম হচ্ছে বাটারফ্লাই এনার্জি সিস্টেম। আমরা বর্তমানে বিদ্যুতের চাহিদার অনেক সংকট দেখা দিয়েছে, যার ফলে আমরা অনেকগুলো এলিমেন্ট সাজিয়েছি যেগুলো দ্বারা আমাদেরকে বিদ্যুৎ উৎপাদনে আমরা বিভিন্ন ধরনের আমরা সঞ্চালন করছি। এখানে পাওয়ার প্লান্ট, অ্যাডভান্স এয়ার কন্ডিশন রেটিং এন্ড সোলার প্যানেল, আমরা বিভিন্ন ধরনের এখানে এলিমেন্ট সাজিয়েছি। এটা হলো আমাদের অ্যাডভান্স কাকতারিয়া। আমরা যখন ধরেন বিভিন্ন ফসল ক্ষেত্রে আমরা যখন কাকতারিয়া বসাই, কিন্তু দেখা যাচ্ছে যে কাকতারিয়া বৃষ্টি থাকার কারণে বিভিন্ন পাখিগুলো এসে ফসল নষ্ট করে দিয়ে যায়। কিন্তু এই কাকতারিয়া গুলো যে বাতাসে ঘোরার জন্য ব্যবস্থা করা যায়, একদিকে যেমন কাকতারিয়া নড়াচড়ার কারণে পাখি বা পোকামাকড় হামলা করতে চাইবে না এবং সেদিকে
এটি ফুরি কিন্তু বিদ্যুৎ উৎপাদন করবে। তাই এটি একটি অ্যাডভান্স প্রযুক্তি বর্তমানে। এটা হচ্ছে যখন যানবাহন চলে, যানবাহনে যে এয়ারটা থাকে, এই এয়ারটার কারণে এটা ঘুরবে এবং এই এয়ার ঘোরার কারণে এখান থেকে বিদ্যুৎ উৎপাদন হবে। এটা হচ্ছে পাওয়ার প্ল্যান্ট। এটা হচ্ছে বাতাসের সাহায্যে ন্যাচারাল বাতাস যেগুলো থাকে এগুলো হচ্ছে পাওয়ার প্ল্যান্টের, এগুলো ঘুরবে এবং ঘোরার সাহায্যে বিদ্যুৎ উৎপাদন হবে। এটা হচ্ছে সোলার প্যানেল, যেটা আমাদের কাছ থেকে আমরা প্রযুক্তি করেছি, কিন্তু এটা এখনো ডিসকভার ঠিক মতো হয়নি। তাই আমরা তো এটা ডিসকভার আরো বেশি করে হোক এবং মানুষ কিভাবে বিদ্যুৎ উৎপাদন করতে হয় সেই ব্যাপারে আমার বাদ প্রকল্প বর্তমানে বাংলাদেশে খুব একটা বেশি পরিচিতি লাভ না করলেও এটির ফোকাস করাতে হবে, তাতে বাংলাদেশে ভবিষ্যতে বড় সংকট না দেখা যায়। এই সকল আমরা বুঝতে চাইছি যে কিভাবে আমরা বিদ্যুতের সংকট থেকে রক্ষা করতে পারি। মোবাইলে হ্যাঁ বাবারা বলো, তোমরা তোমার বিক্রম দিয়ে বলো। আমার পক্ষ থেকে আমার সামনে যাবে। আজকে আমরা একটা বলবো যে হচ্ছে যেটার মাধ্যমে আমরা আমাদের বাড়ি, ব্যাংক এবং জাদুঘর বিভিন্ন ধরনের ব্যবস্থাপনাকে রক্ষা করতে পারি। যেমন আমরা দেখতে পাচ্ছি যে ওখানে লেজার সাউন্ড হচ্ছে না, যখন বাড়িতে যখন কেউ প্রবেশ করবে অটোমেটিক আওয়াজ দিবে, এটার মাধ্যমে আমরা বুঝতে পারবো। যেমন আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে দেখা যাচ্ছে চুপ করে চলে যায়, পরে সিসি ক্যামেরার মাধ্যমে দেখা যায়, তবে আপনাকে ধরা যায় না। কিন্তু এটার মাধ্যমে যখন অটোমেটিক আওয়াজ দিবে, এটার মাধ্যমে আমরা আমাদের ঘর বাড়বে সবকিছু রকম করতে পারি। আর একটা এটা খুব স্বল্প খরচে আমরা ইউজ করতে পারি। এবং আরেকটা রকম হচ্ছে আমাদের এই ভূমিকম্প ব্যবস্থাপনা, যেটা হচ্ছে আমাদের এই মধ্যে যখন এটা যখন এই লেজারটার মধ্যে লাগবে, যখন ভূমিকম্প আসবে তখন এটা অটোমেটিক আওয়াজ দিবে। লেজারটার মধ্যে লাগলে অটোমেটিক আওয়াজ দিবে। তাহলে আমাদের এই সময়ের মধ্যে আমাদের মানুষগুলা তারা এই অ্যালার্মটা অটোমেটিক, যেমন এটা লড়লে আওয়াজ দিবে তখন অটোমেটিক তারা নিরাপত্তা স্থানে চলে যেতে পারবে। যেমন এটা যখন ভূমিকম্প আসবে এটা লড়বে পাবে, তখন এটা অটোমেটিক আওয়াজ দিবে। এটা হচ্ছে আমাদের আমরা খুব স্বল্প খরচে তৈরি করতে পারি। ব্যবহার আরো বাড়লে আমাদের ব্যবহার বাড়ে বিভিন্ন জায়গা আমরা সুবিধা পাবো। আজকে আমাদের আমাদের বর্ডার লাইন আমাদের বর্ডার লাইন ধরি হতো। এটা আমাদের বহিরাগত ব্যক্তি যে এখন গুপ্তচর হিসেবে আমাদের বোর্ডের প্রবেশ চিন্তা। আমরা জানি গুপ্তচররা সোজা রাস্তা অবলম্বন করেন, ধরনের আকাশের ভিতর দিয়ে ধরি আসলে দিক দিয়ে আসে হেঁটে যাবে। আমরা বিভিন্ন ধরনের পেশা এটা আপাতত আপনাদের দেখানোর জন্য লাগানো এখানে যখন যাবে খাড়া করার সঙ্গে সঙ্গে আওয়াজ যাচ্ছে এবং গুলি তার দিকে তাক করা হয়েছে। যতক্ষণ দাঁড়িয়ে থাকবে ততক্ষণ পর্যন্ত এটা বাঁচবে। এবং এই যেখানে দেখা যাচ্ছে ইন্ট্রুডার অ্যালার্ট 2, এটা হলো এর ঠিকানা। আর এখানে বাজারের মাধ্যমে ওদেরকে সচেতন করা হচ্ছে যে কিন্তু আছে। এই যে গুলিটা আরেকবার দেখুন, এই যখন যাবে যখন পাড়া করবে গুলির সঙ্গে সঙ্গে তার দিকে তাক করা হবে। তেমন তো করেছিলাম আমরা গরিব লোকজন ঢুকতে না পারি এবং এই ক্যামেরার মাধ্যমে আমরা ওদের বডি পার্টস ঢুকবো, যার ফলে বুকে টুকে অর্থাৎ মাথায় মারা হয় না, এটা মারা হয় আমাদের পায়ের ক্যালসে মারলে যেটা হয় ওখানে অচল হয়ে পড়ে, হাঁটতে পারে না। পরে আমাদের ডিজিপি ক্যাম্পের লোকেরা সেগুলোকে নিয়ে যে ইনভেস্টিগেশন করতে পারে, জিজ্ঞাসাবাদ করতে পারে, যা আমার জন্য আমরা অন্যান্য মনে করেন একজন এদিক দিয়ে না নেমে এদিক দিয়ে আসতে হতে পারে, এটা অস্বাভাবিক কিছু না। এখান দিয়ে আকাশের মাঝে শুনতে গেল এই যার কেন বলি এখানে আবার ঠিকানা বল। এখন মনে করেন অত্যন্ত বিপদ হচ্ছে, সেটা পা দিয়ে করে যাচ্ছে কেন, এক পা না পা আমার চলে যাচ্ছে কেন, গুলিয়ে তাকে ফায়ার করতে পারবে। এখন কি করবো, ওই যে আমাদের ঠিকানাটা উঠেছে, ঠিকানাটা আমাদের অবস্থান করতে লোকেরা জেনে গেছে, তো তারা তার আগে যুক্ত হবে, যার ফলে উনি যদি আগায়ও যায় বিজিবি বর্ডারের লোকজন না তাকে সামনেই ধরতে পারে। এটা ছিল আমাদের নিয়ম বিষয়। এই প্রজেক্টের যে আমরা যে দ্রব্যগুলি ইউজ করছি এগুলো একেবারে সহজ নেই, যে প্রত্যেক জিনিসটা আমরা বাসায় বানিয়েছি, এটা হলো আমাদের মন, এগুলো প্রেশার নেই। এটা আমাদের যখনই পারা হয় সিগন্যালটা যায় আমাদের মনে। আর আমরা জানি প্রত্যেকটা ক্যাম্পিং স্টেশন একটা মনিটর থাকে, যেগুলো বাড়তি কোনো খরচ নেই। তো বাড়তি খরচ নেই, তার একটা মোটর আর একটা
যেটা খুবই সহজলভ্য, মাত্র 340 টাকার মধ্যে বানানো যায়। আর এটা যদি আমরা আর্থিক উন্নয়নটা দেখি, আমরা জানি আমাদের দেশে প্রতি বছর লক্ষ লক্ষ টন মাদক দ্রব্য, বিভিন্ন ধরনের অন্য দ্রব্য বহিরাগত প্রক্রিয়ায় অবৈধভাবে দেশে ঢুকে, যার কারণে আমাদের দেশে বড় একটা রাজস্বের অংশ কাটা পড়ে। এবার যখন আমরা এই পদ্ধতি অবলম্বন করবো, আমার সেই সকল অবৈধ পথে ধরতে পারবো এবং প্রতিনিয়ত মুনাফা অতটা রাজস্ব লাভ করতে হবে, এটা আমাদের অর্থনীতিকে ঠিক করবে। আবার মাদক দ্রব্য দেশে না বিকল্প, কারণ যে সকল অ্যাডিক্টেড গুলো আছে, মাদকাসক্ত আছে, তারা কাজ করতে বাধ্য হবে এবং জনশক্তি গড়ে উঠবে, যা আমাদেরকে আবার অর্থনীতি নিয়ে হবে। তাছাড়া এই যে ধারণা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সাগেরা রাজ্যপাল উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে একটি মিনি প্রজেক্ট উপস্থাপন করেছি, যে প্রজেক্টের নাম হলো বর্জ্যিফিকেশন। আমাদের পুরো পৃথিবীতে আমাদেরকে যে বর্জ্য হলো আমাদের প্রধান সমস্যার কারণ, আমাদের বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধির কারণে হিমালয় গলে যাচ্ছে এবং পানির উচ্চতা বৃদ্ধি পাচ্ছে, যার কারণে আমাদের বাংলাদেশের মতো ছোট দেশগুলো, বাণিজ্য দেশগুলোর একটা সম্ভাবনা করছেন। তাই আমরা এই বর্জ্য পদার্থ কাটানোর জন্য এই প্রকল্পটি তৈরি করেছি। এই প্রকল্পে আমরা বিভিন্ন ধরনের বর্জ্য পদার্থ, বিশেষ করে শুকনো বর্জ্য পদার্থ আমরা এখানে ইনসিনারেশন বক্সে রাখবো এবং বক্সে রেখে পোড়ানোর পরে বিদ্যুৎ উৎপন্ন হবে এবং এই বিদ্যুৎটা এখানে তাপ শক্তি থেকে বিদ্যুৎ রূপান্তরিত হয়ে এখানে কন্ট্রোল রুম থেকে একটা ব্যাটারিতে সংরক্ষিত থাকবে। তারপর আমরা যখন খুশি নিজস্ব এটা ব্যবহার করতে পারবে। এখানে 1 টন বর্জ্য আমাদের 600 কিলোওয়াট বিদ্যুৎ রূপান্তর করে দিচ্ছে এবং এখানে যে কাউন্টারটা তৈরি হচ্ছে তা আমরা সরাসরি পরিবেশে ছেড়ে দিচ্ছিলাম, তা আমরা এখানে ফিল্টার বক্সের মাধ্যমে শোষিত করছি এবং যে শোষিত ওয়াটা আছে তা আমরা পরিবেশে ছাড়ছি, যা পরিবেশ বান্ধব। এখানে ফিল্টার বক্সে যে দূষিত কার্বনটা আছে, দূষিত কার্বনটা শোষণ হবে এবং এখান দিয়ে প্রাকৃতিক যে বাতাসটা বা শোধিত যে বাতাসটা এটা বের হবে। এখানে আমরা যখন জ্বালাই এখানে যাওয়ার পর এখান থেকে একটা ক্লোরিং প্যান, এখানে যে ধোঁয়াটা আছে ধোঁয়াটা এখানে টেনে আনে এবং এখানে কার্বন শোষণ করে। তা আমরা পরে শোষিত কার্বনটাকে আমরা কলমের কালি বা ইঙ্ক হিসেবে ব্যবহার করতে পারি, বা এখানে একটু পোড়ানোর পর যে ছাইটা থাকে তা আমরা পরে রিসাইকেল করে বিভিন্ন ধরনের প্লাস্টিক পণ্য উৎপন্ন করতে পারি, যেমন হাত পাখা, চেয়ার এবং টেবিল, বিভিন্ন ধরনের প্লাস্টিক পণ্য উৎপন্ন করতে পারি। পরিশেষে যা বলতে চাই, পৃথিবীকে বাঁচাতে আমাদের এই প্রকল্পটি অনেক গুরুত্বপূর্ণ এবং এটি যদি আমাদের প্রকল্পের নাম হাত করে পানিটা ঝুড়তে তারপরে ময়লা পানি, পাথর বা কঙ্কর, সিলেকশন বালু, তারপর কাঠ কয়লা, তুলা বা আমাদের ময়লা যে পানিটা ওটা পরিচ্ছন্ন ভাবে তৈরি করা, যে পানিটা পরিচ্ছন্ন পানিটা ওইটা আমরা তারপরে জীবাণু চলে না। বাচ্চা কাটতে নিশ্চয় বলা হয় এই না এই কি হয়ে জড়ায়, যার ফলে আমরা নানা কাজ ব্যবস্থা আছি। বেশি পানিটা সংরক্ষণ করি, তাহলে আমাদের অনেক বিদ্যুতের প্রয়োজন পড়ছে এবং সঞ্চয় হচ্ছে। যদি আমরা এমন করে করতে পারি তাহলে আমাদের অনেক আসবে। ছাদে এগুলো জমা জমা হয়ে 200 লিটার পানি জমা হচ্ছে। এই জমা পানিটা যদি আমরা সত্যি রাখি
করি তাহলে আমরা পান করার কাজ এবং physical তাহলে আমাদের কিছু প্রফেসর হচ্ছে। আসসালামু আলাইকুম স্যার, এটা হচ্ছে আমাদের ভূমিকম্প সতর্কবার্তা প্রজেক্ট। এই প্রজেক্টের মূল বিষয়ে যাওয়ার আগে আমি আপনাকে এই সপ্তাহের সবচেয়ে বড় এবং সবচেয়ে ভয়াবহ একটি বাস্তব ঘটনার কথা মনে করিয়ে দিতে চাই। স্যার, এই তো সেদিন গত 8 জুন এশিয়ারই একটি দেশ ফিলিপাইনে আঘাত হেনেছিল একটি শক্তিশালী 7.8 মাত্রার ভূমিকম্প। কম্পনটি এতটাই তীব্র ছিল যে মুহূর্তের মধ্যে পুরো দেশ কেঁপে উঠেছিল এবং সাথে সাথে সেখানে সুনামি সতর্কবার্তা জারি করা হয়েছে। এবং আমরা বিভিন্ন সংবাদপত্রে দেখেছি কিভাবে মানুষ আতঙ্কিত হয়ে নিরাপদ আশ্রয় যাওয়ার জন্য ছুটছে। স্যার, এই যে ফিলিপাইনে আঘাত হানা ভূমিকম্পের প্রাথমিক মৃদু কম্পন বা প্রাথমিক তরঙ্গ, যেটাকে আমরা প্রি ওয়েভ বলে থাকি বা প্রাইমারি ওয়েভ, সেটাকে যদি আমরা ধ্বংসাত্মক কম্পনটা আসার ঠিক কয়েক সেকেন্ড আগেও শনাক্ত করতে পারতাম এবং অ্যালার্ম বেজে উঠতো, তখন মানুষ নিরাপদ আশ্রয়ে এবং নিরাপদ স্থানে যাওয়ার কিছু সময় পেত। আর ঠিক এই বাস্তব প্রয়োজনীয়তা থেকে আমি তৈরি করেছি আমাদের এই আর্টওয়ার্ক অ্যালার্মটি। এখানে আমি ব্যবহার করেছি একটি 9 ভোল্টের ব্যাটারি, একটি পার্ট, যার একটি অন অফ করার জন্য সুইচ এবং তামার তার। এখন এই সার্কিটটি এখন এখানে কম্পন হচ্ছে না, তাই এটি বাজারটি বাজছে না, কিন্তু যখনই কম্পন হবে তখন এটি আমাদের অ্যালার্ট দেওয়া শুরু করবে এবং মানুষ সতর্ক হয়ে নিরাপদ আশ্রয় যাওয়ার সুযোগ পাবে। আমরা এটি তৈরি করেছি ভূমিকম্প কেননা, আর এটার আরেকটা ভালো দিক হচ্ছে ভূমিকম্প থেমে যাওয়ার পরেও এটা বাঁচতে থাকবে, তার জড়তার কারণে ঝুলতে থাকবে এবং বাজারটি বাঁচতে থাকবে, যার ফলে মানুষ ভূমিকম্পের পরবর্তী যে আফটার শক সেটা থেকেও সতর্ক হতে পারবে। আমরা ব্যবহার করেছি একটি আল্ট্রাসনিক সেন্সর, একটি বার্জার, আরডিউনো এবং ব্যাটারি হিসেবে ইউজ করেছি মোবাইলের রিচার্জেবল ব্যাটারিটাকে। যখনই এই আল্ট্রাসনিক সেন্সরটার সামনে যখনই কোনো কিছু প্রবেশ করবে তখনই এটা আওয়াজ দেওয়া শুরু করবে। এটা মানুষের তাপটাকে শনাক্ত করতে পারে মানুষ শরীরের এবং চলে যাওয়ার সাথে সাথে এটা আমরা করেছি কেননা আমাদের বর্তমান সময়ে সিসি ক্যামেরা রয়েছে, তবে সিসি ক্যামেরার সমস্যাটা হচ্ছে এটা যখন চুরি করা হয় তখন এটা রেকর্ড করতে পারে এবং এটাকে পরবর্তীতে প্রমাণ স্বরূপ কাজে লাগানো যায়, কিন্তু তাৎক্ষণিক চুরিটাকে প্রতিহত করা যায় না। আমাদের এই প্রজেক্টটি তাৎক্ষণিক চুরিটাকে প্রতিহত করতে পারবে। যখনই অ্যালার্মটা বেজে উঠবে মানুষ সতর্ক হবে, পাশাপাশি চোরও ভয় পেয়ে সে 3 মাসেরও বেশি সময় তাকে তাড়াতাড়ি আটকে রাখতো। আমরা মাতারপুর উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। আজ বিজ্ঞান মেলা উপলক্ষে আমরা একটি প্রজেক্ট তৈরি করেছি। আমাদের প্রজেক্টের নাম হচ্ছে হাইড্রোনিক্স। এই প্রজেক্টের মধ্যে মাটিবিহীন কৃষি পদ্ধতি। এতে পুষ্টি সমৃদ্ধ পানি থাকে, পাম্পের সাহায্যে এটা গাছের শিকড়ের কাছে পৌঁছে যায়। গাছ সেখান থেকে প্রয়োজনীয় উপাদান গ্রহণ করে এবং অতিরিক্ত পানি আবার ট্যাঙ্কে ফিরে আসে। এভাবে একই পানি বারবার ব্যবহার করা হয়। একই পানি বারবার ব্যবহার করা হয়। এতে কম জায়গায় এবং কম পানিতে অধিক ফসল উৎপাদন করা সম্ভব। উদ্ভিদ মাটি থেকে যে 16টি উপাদান গ্রহণ করে, আমাদের দ্রবণের মধ্যে সে 16টি উপাদান রয়েছে। এই উপাদানগুলো গাছ গ্রহণ করে এবং দ্রুত বৃদ্ধি পায়। এই উপযুক্ত পরিবেশ বান্ধব পদ্ধতি, এটি যেমন কম জায়গায় ও কম পানিতে অধিক ফসল উৎপাদন করে, তেমনি ভবিষ্যতে খাদ্য নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং শহরবাসীদের জন্য এটি খুবই সর্বোত্তম উত্তম একটি প্রক্রিয়া। তারা শহরে ছাড়ে এটি খুব সহজে প্রক্রিয়াটির মাধ্যমে ফসল উৎপাদন করে নিশ্চিত ফলাফল। ক্যানিয়াসের পলিটিক্স এই ব্যাপারটা নিয়ে অনেক কালচারে ঘটে। এই ফ্রান্সের ঘটে শিক্ষামন্ত্রীর আগে সে পলিটিসাইজ কালচার থেকে বেরিয়ে উঠে সম্পূর্ণ ডিমড পলিটিসাইজেশন বা ডিপ্যাশন করাকে উদ্যোগ নেওয়া হয়েছে। বরং জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ে দেশের স্টুডেন্ট পার্টিসিপেশনকে আরো বেশি এনকারেজ করা হচ্ছে। আমি একদমই শেষ করি। আমাদের এই প্রজেক্টের ইংরেজি নাম হচ্ছে ইকো-ফ্রেন্ডলি পেস্ট ম্যানেজমেন্ট মডেল। এই মডেলের মূল কাজ হলো রাসায়নিক কীটনাশকের বদলে সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে বাড়ি ঘর, ক্ষেত খামারের আশপাশ থেকে
ও ছাদ বাগানের পোকামাকড় দমন করা। কিভাবে দমন করবে? আমরা যে উপকরণগুলো নিয়েছিলাম পাখির থেকে, যেমন অ্যালোভেরা, পুদিনা, মেথি, জার্মানি লতা, নিম পাতা, এগুলো আমরা একসাথে পেস্ট করেছি। পেস্ট করার পর যে মূল নির্যাসটি পেয়েছি তা আমরা ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়েছি। তারপর এটা ব্যবহারের অনুপাত হচ্ছে ভর হচ্ছে 1:1, অর্থাৎ 100 মিলিলিটার পানির সাথে 100 লিটার মূল নির্যাস। আর ব্যবহারে হচ্ছে 1:10, অর্থাৎ 100 মিলিলিটার নির্যাসের সাথে 1 লিটার পানি। আর খাবারের জন্য হচ্ছে 2:1, অর্থাৎ 2 লিটার নির্যাস হচ্ছে 100 লিটার পানি। আরে আরেকটা কি বলেন? আমাদের এটা ঠিক না যে এটা Asian mothers are having one in general virtually directly to the surroundings of the slope. মানে এটা যে ক্ষতি করলে তার জন্য কি আমরা জানি যে বিটলস পেপার হলুদ হলে লাল হয়, আর না নীলটা লাল হয়, হলুদটা নীল হয়। এটার কালার পরিবর্তন করতে হয়নি, তার মানে এখানে কোনো রাসায়নিক কীটনাশক ব্যবহার করা হয়নি। আর রাসায়নিক স্টার্টআপ স্বাস্থ্যের জন্য নিরাপদ। আর স্টার্টআপটা বলো, স্টার্টআপটা বলো। তুমি যদি আরো ডেট দেবে আরে উপস্থাপন করবো। তাহলে সম্পূর্ণ বা সব আবর্জনায় পরিবহন করে পুনরায় কৃষি বা শিল্পে ব্যবহার করা যাবে। বাংলাদেশ একটি নদীমাতৃক দেশ। আমাদের বাংলাদেশের যে গুরুত্বপূর্ণ ফল তার সবচেয়ে বড় সমস্যা ড্রেনেজ, যেখানে প্লাস্টিক বা মানুষসমূহ জমিয়ে তারপর ড্রেনগুলো ব্লক হয়ে যায় এবং নদীর স্বাভাবিক যে পানি প্রবাহ তাকে ব্যাঘাত ঘটে। তার ব্যাঘাত ঘটে। আমরা বিভিন্ন ধরনের তৈরি করি, যে সবজির অবশিষ্ট মূলত কি জিনিসগুলো পাই যে অনেক টাইপের যে বর্জ্যগুলো সেগুলো আলাদা আলাদা পাত্র ফেলবো। এখান থেকে তাহলে হবে কি আমরা আমাদের যে ওয়েস্টেজ গুলো আছে সেগুলো কাজে লাগাইতে পারি। কাইন্ড অফ আমি আমার বাড়ি থেকে শাকসবজির উচ্ছিষ্টাংশ পাই, বাড়ি থেকে তো কাগজও পাই। এখন কাগজ, উচ্ছিষ্টাংশ, খাবার অথবা ধাতব যে জিনিসপত্র সেগুলো যদি সব একত্র ফেলে সেটা সর্বশেষে যে পৌরসভা অথবা সিটি কর্পোরেশন নিয়ে এক জায়গায় ফেলে, সেটা কোনোভাবে কি রিসাইকেল করা যায় না, অথবা সর্বশেষে তাই নদীতে মিশ্রিত হয়। সেগ্রিগেট করবেন? নদীর পানি যেগুলো আছে সেগুলো দূষণ করে, ড্রেনেজ ব্লক করে, যার কারণে বন্যা বা অন্যান্য সমস্যা দেখা যায়। নদীর যে নাব্যতা আছে সেটা রাস্তা ওটা আমরা জানি, কেন এখন এটা সেপারেট করবেন কেমনে? বাড়ি থেকে যে সবজিগুলো পাই, সবজির উচ্ছিষ্টাংশ পাই, সেগুলো যদি ময়লার আলাদা গাড়ি ক্যারি করে একটা ইসে নিয়ে যায়, গরুর খামারে নিয়ে যায়, তাহলে গরু আমার সেই সবজির উচ্ছিষ্টাংশ গুলা খাবে। অথবা আমরা যে সবজির আরো দেখতে পাই, সবজি বাজারে যে উচ্ছিষ্টাংশ গুলা সেগুলা কন্টিনিউয়াস ওয়েস্ট হিসাবে নষ্ট হয়, সেই জিনিসগুলা নিয়ে আমরা কৃষিতে রূপান্তর করতে পারি। গরু যে খাবার খাবে সে আমার বাচ্চা দিবে, দুধ দিবে, এগুলোর পরবর্তীতেও সে যদি আমার ওয়েস্টেজ গুলো দেয় তাহলে কি দিবে? গোবর। আর আমি এই গোবর গুলার কাজে লাগাই বায়োগ্যাস প্ল্যান্ট উৎপাদন করতে পারি, অর্থাৎ গ্যাস উৎপাদন করতেছি। কিছু অংশ দেখা যাবে আমি গ্যাস উৎপাদন করতে পারতেছি না, অবশিষ্ট থাকতেছে, ফেলে দিতে হইতেছে, সেটা আমি ফেলে না দিয়ে কি করবো? ক্যাসর খাবার হিসেবে ব্যবহার করবো। তাহলে কোনো কিছু কি ময়লা হিসেবে থাকলো না। ওয়েস্টের যে জিনিসগুলা আমরা কি করতে পারি? ক্যাসর খাবার হিসেবে দিলে ক্যাসর সেটা 45 থেকে 60 দিনের মধ্যে বায়ো কম্পোস্টে পরিণত করবে, বায়ো কম্পোস্ট সারে পরিণত করবে, যেটা পৃথিবীর সবচাইতে উৎকৃষ্ট একটা কি জৈব সার। তাহলে জৈব সার আমরা কৃষিতে প্রয়োগ করতে পারি। এখন আসেন আমাদের বাসা বাড়ি থেকে তো আমরা কাগজও পাই, একটা মুদি দোকান থেকে যে কার্ডবোর্ড অথবা কার্টুনের যে জিনিসপত্র, যে জিনিসপত্র সেগুলো পাই, তাহলে সেগুলো নিয়ে আমরা কাগজ রিফাইনারি করতে পারি, কাগজ জাতীয় দিতে সেটা বাসা বাড়ি থেকেও পাই। অথবা আমরা যে সেলুন পাই, সেলুন থেকেও কি ওয়েস্টেজ গুলা পাই, টিস্যু ব্যবহৃত হয়, টিস্যুটা আমরা কি কাগজ রিফাইনারিতে ব্যবহার করতে পারি। এখন আসেন বাসা বাড়িতে আমরা আরো অনেকগুলো জিনিস ফেলি, সেগুলো কি পচাবাসি খাবার, অথবা আমাদের যে খাবার হোটেল আছে সেগুলো থেকে পচাবাসি খাবার বের হয়।
পাশাপাশি খাবারগুলো আলাদা ময়লার গাড়িতে নিয়ে আমি আমার মুরগির খাবার ব্যবহার করতে পারি, যেটা মুরগির খাবার হিসেবে ব্যবহার করবো এবং মুরগি আমার ডিম দিবে, তাহলে এটাও আমরা কৃষি রূপান্তর করতে পারি। আবার আসেন বাসাবাড়ি থেকে প্লাস্টিক বের হয়, বাসাবাড়ি থেকে প্লাস্টিক বের হয়, মুদি দোকান থেকে প্লাস্টিক বের হয়। আবার আমরা অনেকগুলো জিনিস থেকে প্লাস্টিকের জিনিসপত্র পাই, যেমন সেলুনের ফোন টোন সেগুলো ব্যবহার করছে, তারপর প্লাস্টিকের যে বোতলগুলো থাকে, বোতলটার জিনিসগুলো থাকে, সেগুলা HGL অর্থাৎ হাই ডেন্সিটির যে প্লাস্টিক সেগুলো থাকে, সেগুলো নিয়ে পোড়ায় আমি বিদ্যুৎ উৎপাদন করতে পারি। আচ্ছা, আমি বাসা বাড়ি থেকে ময়লা বা অন্যান্য জিনিসপত্র সেগুলো ছাড়াও আরো জিনিসপত্র পাই, সেগুলো হচ্ছে বাসা বাড়িতে আমরা ধাতব যে জিনিসপত্র সেগুলো পাই, সেগুলোর আমরা ব্যবহার করি, অথবা অন্যান্য যে জিনিসপত্র, যেমন আমি সেলুনে ব্লেড ইউজ করে সেটা ফেলে দেয় দিন শেষে, সেটা সর্বশেষে যায় বলবো নমস্কার, আমরা বাংলা বিশ্ববিদ্যালয় থেকে, আমি আদিত্য মুখা সিংহ, আমি হচ্ছে চ্যাটার্জি, আমি মোহাম্মদ নিজামুল হক, আমি সাকিব আল হাসান শিহাব। আজকের এই বিজ্ঞান প্রজেক্টে আমরা 3টি সেক্টরে মোট 4টি প্রজেক্ট, এখানে স্টার্টআপ সেক্টর আছে, টেকনোলজি সেক্টর আছে এবং সায়েন্স কলেজ। এখন আমাদের স্টার্টআপ সেক্টরে প্লাস্টিক বর্জ্য ব্যবহার করে পরিবেশ বান্ধব পিক করি স্থাপন করেছি। আমাদের স্টার্টআপে যে করতে হয়েছে সেটা হচ্ছে প্লাস্টিক বর্জ্য ব্যবহার করে পরিবেশ বান্ধব পিক করি। আমরা বাংলাদেশে বিভিন্ন ধরনের সমস্যা দেখি, তার মধ্যে অন্যতম একটি হচ্ছে প্লাস্টিক বর্জ্য। আমরা প্লাস্টিক এখানে সংগ্রহ করবো এবং এলিভেটরের মাধ্যমে প্লাস্টিকটা চুল্লিতে দিব। চুল্লিতে দেওয়ার পর যে প্লাস্টিক গলবে সেটা থেকে যে ধোঁয়া তৈরি হবে সেটাকে আমরা ফিল্টার করে এখান দিয়ে বের করে দেবো। পরবর্তীতে এই পেস্টের সাথে আমরা বালি মিক্স করবো এবং ইটের সাথে ঢালবো। ইটের সাথে ঢালার পর এটা ঠান্ডা হওয়ার পর সফটওয়্যারটি ইটে পরিণত হবে, যা আমরা পরবর্তীতে বাণিজ্য বিভিন্ন কাজে ব্যবহার করতে পারবো। এখন ইনোভেশন সেক্টরের উপস্থাপক নীরব দেবনাথ। আমার প্রজেক্টের নাম হচ্ছে স্মার্ট ফসল কৃষিক্ষেত্র এবং বন্যা ডিটেক্টর। এটা যখন বন্যা আসবে, তখন যদি বন্যার পানিটা বিপদসীমা অতিক্রম করে, তখন এই সেন্সরটা আর্ডুইনোকে একটা সিগন্যাল পাঠাবে। সেই সিগন্যাল আর্ডুইনো গ্রহণ করে তখন এই মোটরটার দ্বারা এই কৃষি ক্ষেত্রটা ভাসিয়ে তুলবে এবং এখানে অ্যালার্ম বাজবে, প্লাস এখানে LED জ্বলবে। তাহলে আমাদের এই কৃষি ক্ষেত্রটা বন্যার হাত থেকে সুরক্ষিত থাকতে পারে। আমি কি এটা করে দেখাবো? এখানে আমরা পিজো ইলেকট্রিক সেন্সর আছে, এই সেন্সরের মাধ্যমে যখন আমরা চাপ প্রয়োগ করব তখন এটি ইলেকট্রিক ওয়্যারের মাধ্যমে গিয়ে ব্রিজে দিয়ে কানেক্ট হবে। সেই ব্রিজে কানেক্ট হওয়ার মাধ্যমে ডায়োড, 4টি ডায়োডের মাধ্যমে এটি ডিসিতে রূপান্তরিত হয়ে একটি ওয়্যারের মাধ্যমে পাওয়ার হাউস ব্যাটারিতে গিয়ে জমা হবে। তখন আমরা সেই ব্যাটারিটি যে কোনো কাজে ব্যবহার করতে পারি, যেখানে এখানে লাইট জ্বালিয়ে আমরা দেখিয়েছি, এবং আমরা স্টোর করি এটি অন্য জায়গায় স্থানান্তরিত করে আমরা ব্যবহার করতে পারবো। এখানে আছে আমাদের বায়ু শক্তির মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন। এখানে আমরা যখন রাস্তার হাইওয়ে রোড, যখন একটা গাড়ি যাওয়ার ফলে যে একটা উচ্চ চাপ সৃষ্টি হয়, ওই চাপটার ফলে এই টারবাইনটি ঘুরবে। যখন এই টারবাইনটি ঘুরবে তখন মোটরটি ঘুরার ফলে এটি জেনারেটরের মতো কাজ করবে। তখন ওয়্যারের মাধ্যমে একটি রেমোটের মধ্য দিয়ে গিয়ে তখনটি পাওয়ার হাতে জমা হবে। এখানে রেমোটটি দিয়েছি কারণ আমরা যে পাওয়ারটা এখানে পাবো, যেটা টারবাইনটা ঘুরার ফলে যে পাওয়ারটা পাবো, ওটি যেহেতু আবার রিপিট হয়ে আমাদের মোটরে না যেন চলে আসে, এই জন্য এখানে আমরা স্টোর করছি। পাওয়ার স্টোর করা পাওয়ারের ফলে আমরা লাইট জ্বালাতে পারছি এবং স্টোর করে আমরা বিভিন্ন জায়গায় স্থানান্তরিত করে আমরা ব্যবহার করছি।